ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো গুগল সার্চ কনসোল। আমরা আজকের একটা ক্লাসে গুগল সার্চ কনসোল শুরু থেকে শেষ পর্যন্ত শিখব। আচ্ছা, সবাইকে আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? একটু আমাকে হাত তুলে দেখেন সবাই। ঠিক আছে, ওকে। তাহলে গুগল সার্চ কনসোল বিষয়টা কি? হোয়াট ইজ গুগল সার্চ কনসোল? সার্চ কনসোল হলো গুগলের এডমিশন ডিপার্টমেন্ট। প্রত্যেকটা ইউনিভার্সিটির যেরকম একটা এডমিশন অফিস থাকে, এডমিশন ডিপার্টমেন্ট থাকে, হ্যাঁ, ঠিক গুগলের এডমিশন অফিস হলো সার্চ কনসোল। কিসের এডমিশন? ওয়েবসাইটের এডমিশন। এই যে আমরা যখন গুগলে সার্চ করি তখন গুগল হাজার হাজার কোটি কোটি ওয়েবসাইটের রেজাল্ট আমাদেরকে দেখায়, তাই না? হাজার হাজার, এই যে আমি কার লেগে সার্চ করলাম, এই যে কত 790 কোটি রেজাল্ট আমাকে দেখাচ্ছে। তখন এই রেজাল্ট গুলো গুগল কিভাবে দেখায়? গুগল মূলত নিচ থেকে ক্রল করে নেয়। আজকে যদি নতুন একটা ওয়েবসাইট তৈরি হয়, গুগল নিচ থেকে সেই ওয়েবসাইট গুলোকে কি করে নেয়, মানে খুঁজে নেয়। ওকে, খুঁজে গুগল নিজে নিজেই তার সার্চ কনসোলের সাথে সংযুক্ত করে নেয়। ওকে, তাহলে গুগল নতুন কোন ওয়েবসাইটকে নিজ নিজ থেকে খুঁজে খুঁজে তার সার্চ কনসোলের সাথে অ্যাড করে নেয়। আর সার্চ কনসোলের সাথে অ্যাড হলেই তখনই আমরা কি সেই ওয়েবসাইট থেকে গুগলের সার্চ লিস্ট আমরা দেখতে পাই। এখন আমরা যখন সিরিয়াসলি একটা ওয়েবসাইট তৈরি করব তখন আমরা সে অপেক্ষায় থাকবো না যে গুগল কখন আমাকে কি করবে, লিস্টিং করবে। আমরা নিজ থেকেই কি করব, গুগলের সার্চ কনসোলে গিয়ে আমরা নিজ থেকেই আমাদের ওয়েবসাইটটাকে লিস্টিং করব। আর গুগল যদি আমাদের ওয়েবসাইটটাকে করে নেয়, এই লিস্টিং করে, তাহলে সে তার মতো করবে। আমি যেভাবে চাই সেভাবে হবে না। আমি যে কিওয়ার্ড দিয়ে চাই, আমি কোন পেজটাকে কিভাবে লিস্টিং করতে চাই, হ্যাঁ, আমার মতো করে গুগল করবে না। সুতরাং আমরা যখন ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইট তৈরি করার পর অবশ্যই আমাদের ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলে লিস্টিং করতে হবে। আপনি চাইলে পুরো একটা ওয়েবসাইটকে লিস্টিং করতে পারেন, আবার ওয়েবসাইটের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেজকে আপনি সার্চ কনসোলে অ্যাড করতে পারবেন। আপনি কোন একটা আর্টিকেল লিখছেন, সেটাকে আপনি সার্চ কনসোলে অ্যাড করতে পারবেন। তো গুগল সার্চ কনসোল হলো আমরা যখন ম্যানুয়ালি কোন একটা ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোলে যখন অ্যাড করব, তখন আমার সেই ওয়েবসাইটটা বা সেই ওয়েবসাইটের নির্দিষ্ট কোনো পেজটা গুগল সার্চে এপিয়ার হবে এবং খুব ভালোভাবে এপিয়ার হবে। ঠিক আছে? আমরা যদি গুগল সার্চ কনসোলে যদি অ্যাড নাও করি, তারপর ওয়েবসাইটে এপিয়ার হবে, মানে গুগলে এপিয়ার হবে, হয়তো অনেক অনেক পিছনে হবে, অথবা আমরা যেভাবে চাই সেভাবে হবে না। তো সুতরাং অ্যাজ এ এসইও প্রফেশনাল আমাদেরকে এই কাজটা খুব ভালোভাবে শিখতে হবে। একটা ওয়েবসাইট তৈরি করার পর আমরা কিভাবে সেই ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলে পারফেক্টলি আমরা অ্যাড করব। ঠিক আছে? তাহলে গুগল সার্চ কনসোলটা কি? গুগল সার্চ কনসোল হলো গুগলের এমন একটা ডিপার্টমেন্ট যেখানে যে কোনো ওয়েবসাইটকে সাবমিট করতে হয়। সাবমিট করলে কি হবে, সেই ওয়েবসাইটের বিভিন্ন ইনফরমেশন গুগল তার সার্চ লিস্টে দেখাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা গুগল সার্চ কনসোলে যাচ্ছি। আমি যদি সার্চ করি, আপনি যদি গুগলে সার্চ করেন গুগল সার্চ কনসোল লিখে সার্চ করলে এই যে আমরা পেয়ে যাচ্ছি গুগল সার্চ কনসোল। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। আচ্ছা, স্টার্ট নাও। তাহলে আমরা চলে আসছি গুগল সার্চ কনসোল। আচ্ছা, আমি ভিন্ন একটা অ্যাকাউন্ট থেকে এটাকে করতেছি যেন আমি একদম শুরু থেকে পাই। এটা আমার আগে অ্যাকাউন্ট করা আছে বলে এরকম দেখাচ্ছে, বাট আপনারা যখন প্রথমবারের জন্য যখন সার্চ কনসোলে আসবেন তখন জিনিসটা এরকম 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 দেখা যাবে। দেখুন, ঠিক আছে, সার্চ কনসোলে আসলাম। সার্চ কনসোল, আমি এখান থেকে আপনারা স্টার্ট নাওতে ক্লিক করবেন। স্টার্ট নাওতে ক্লিক করার পরে তারপর আমাকে একটা ড্যাশবোর্ড পাচ্ছি। তাহলে আমরা সার্চ কনসোলের একটা ড্যাশবোর্ড আমরা পাচ্ছি। আচ্ছা, তো ড্যাশবোর্ডটা হলো এই যে এটা, তাই তো? তাহলে আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। তাহলে এখানে
কি দেখা যাচ্ছে, সবকিছু ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে। এখানে লেখা আছে গুগল সার্চ কনসোল, আমরা এখানে একটা মেনু পাচ্ছি, হ্যাঁ, এবং এখানে পাচ্ছি অ্যাড প্রপার্টি, এরপর এখানে আমরা আর কোনো কিছু পাচ্ছি না। আচ্ছা, আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে আমি দেখতেছি। তাহলে গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ড, আমরা একটু ড্যাশবোর্ডের সাথে পরিচিত হই। প্রথম একটা সার্চ বার দেওয়া আছে, ইন্সপেক্ট এনি ইউআরএল। আমরা এখানে যে কোনো একটা ইউআরএল কে নিয়ে আমরা ইন্সপেক্ট করতে পারবো, মানে পরীক্ষা করতে পারবো যে ওই ইউআরএলটা বা ওই ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলের সাথে সংযুক্ত আছে কিনা, মানে গুগল সার্চ লিস্টে আছে কিনা। হ্যাঁ, আমরা এখানে পরীক্ষা করতে পারবো, ইন্সপেক্ট করতে পারবো। তারপর দেখুন এখানে কি আছে, এখানে উপরে একটা ইয়া দেওয়া আছে, ড্রপ ডাউন লিস্ট দেওয়া আছে। এই ড্রপ ডাউন লিস্টে যদি আমরা ক্লিক করি, তাহলে একদম নিচে আমরা পাবো অ্যাড প্রপার্টি। এই অ্যাড প্রপার্টিতে ক্লিক করে আমরা বিভিন্ন ওয়েবসাইটকে সংযুক্ত করব। দেখুন, আমি যদি এই ড্রপ ডাউন লিস্টে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা ক্লিক করব অ্যাড প্রপার্টি, একদম নিচে অ্যাড প্রপার্টি। অ্যাড প্রপার্টিতে ক্লিক করলে আমরা দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। তো আমরা মূলত হয়তো ডোমেইনে না হয় ইউআরএল প্রিফিক্সে আমরা আমাদের ওয়েবসাইটটাকে সাবমিট করব। সাবমিট করলে কি হবে, আমাদের সেই ওয়েবসাইটটা বা সেই ওয়েব পেজটা গুগল সার্চ লিস্টে দেখা যাবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে নি, গুগল সার্চ কনসোলের আগের নাম ছিল গুগল ওয়েব মাস্টার। আপনি যদি গুগল ওয়েব মাস্টার লেখে যদি সার্চ করেন, তাও কিন্তু আপনি গুগল সার্চ কনসোলে পেয়ে যাবেন। হ্যাঁ, ওয়েব মাস্টার, গুগল ওয়েব মাস্টার লেখে যদি সার্চ করেন আপনি গুগল সার্চ কনসোলে পাবেন। আচ্ছা, তো দেখুন, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখান থেকে আমরা অ্যাড করতে পারবো, তাই তো? এই যে এখানে ছোট্ট ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন লিস্টে ক্লিক করব, নিচে অ্যাড প্রপার্টিতে ক্লিক করব, তারপর এখানে আমরা ডোমেইন অ্যাড করতে পারবো, এখানে ইউআরএল প্রিফিক্স, এখানে ইউআরএল অ্যাড করতে পারবো। কিভাবে অ্যাড করবো সেটা আমি একটু পরে আমি শেখাবো, আগে আমরা পুরো ড্যাশবোর্ডের সাথে পরিচিত হয়ে নিই। তারপর আমরা পাচ্ছি ওভারভিউ, হ্যাঁ, ওভারভিউ, তারপর পাচ্ছি পারফরম্যান্স, ইউআরএল ইন্সপেকশন, কভারেজ, সাইট ম্যাপ, তারপর হচ্ছে রিমুভালস, পেজ এক্সপেরিয়েন্স, কোর ওয়েব ভাইটালস, মোবাইল ইউজেবিলিটি, ঠিক আছে, ব্রেড ক্রাম্পস, তারপর সাইট লিঙ্ক, সার্চ বক্স, এরপর পাচ্ছি লিঙ্ক, সেটিংস, সাবমিট ফিডব্যাক, অ্যাবাউট সার্চ কনসোল। এখানে অনেকগুলো অপশন পাচ্ছি, অনেকগুলো মেনু। আবার প্রত্যেকটা মেনুর আন্ডারে আমি যদি ওভারভিউতে যাই, ওভারভিউতে গেলে আমাকে এখানে কি দেখাচ্ছে, পারফরমেন্স দেখাচ্ছে। কিসের এটা পারফরমেন্স, কিসের, আমার ওয়েবসাইটের পারফরমেন্স। হ্যাঁ, আমার ওয়েবসাইটে কয়টা ক্লিক হয়েছে, কখন ক্লিক হয়েছে, সেই জিনিসগুলো দেখাচ্ছে। কাভারেজ, এক্সপেরিয়েন্স, হ্যাঁ, এনহ্যান্সমেন্ট। তারপর আমি যদি এখানে ক্লিক করি পারফরমেন্সে, তাও আমার ওয়েবসাইটের পারফরমেন্স দেখাচ্ছে। কোয়েরিজ, মানে কোন কোন কিওয়ার্ড দিয়ে আমার ওয়েবসাইটটা কি হয়েছে, কোয়েরি হয়েছে, সার্চ হয়েছে, কোন কোন পেজে মানুষ ভিজিট করছে, পেজেসে ক্লিক করলে কোন কোন পেজে মানুষ ভিজিট করছে, কান্ট্রিতে ক্লিক করলে কোন কোন কান্ট্রি থেকে মানুষ আসছে, বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আবার কোন কোন কান্ট্রি থেকে কতজন আসছে, ঠিক আছে। তারপরে আমরা যদি ডিভাইসে ক্লিক করি, কোন কোন ডিভাইস দিয়ে দেখছে, মোবাইল ডিভাইস দিয়ে 3 জন, ডেস্কটপ দিয়ে 1 জন। হ্যাঁ, তারপর সার্চ এপিয়ারেন্স, এর কোনো ডাটা এখানে আসে নাই। তারপর হচ্ছে ডেটস, কোন কোন ডেটে দেখছে, 2 তারিখে দেখছে এতজন, 1 তারিখে দেখছে এতজন, কোন কোন ডেটে দেখছে। তাহলে বিভিন্ন ডাটাগুলো আমরা এখান থেকে পাচ্ছি। আমার ওয়েবসাইটে কয়টা ক্লিক হয়েছে, কোন কোন জায়গা থেকে ক্লিক হয়েছে, সেই জিনিসগুলো পাচ্ছি। তো এই জিনিসগুলো তো আমরা গুগল অ্যানালিটিক্সও পাইতাম, অ্যানালিটিক্সও পাই। পার্থক্যটা কি? পার্থক্য হলো অ্যানালিটিক্স আমরা বিশদভাবে পাবো ডাটাগুলো, অনেক 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 ডাটা আমরা পাবো। আর গুগল সার্চ কনসোলে আমরা প্রাথমিকভাবে আমরা কি কিছু ডাটা এখানে পাবো। আচ্ছা, তাহলে দেখুন, এরপর আমরা পাচ্ছি ইউআরএল ইন্সপেকশন। যাই হোক, আমরা সবগুলো জিনিস আমরা দেখবো। আমরা আগে ওয়েবসাইটটা সেট আপ করি। তাহলে আপনারা প্রাথমিকভাবে বুঝতে পেরেছেন গুগল সার্চ কনসোল জিনিসটা কি। আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি গুগল সার্চ কনসোল জিনিসটা কি। সবাই কি বুঝতে পেরেছেন? আমাকে একটু হাত তুলে দেখান। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটাকে যদি গুগল সার্চ কনসোলে যদি অ্যাড করি, তাহলে আমাদের ওয়েবসাইটটা গুগল সার্চ লিস্টে যুক্ত হবে এবং গুগলের সার্চে আমাদের ওয়েবসাইটটাকে দেখা যাবে। না করলে দেখা যাবে না। আবার না করলেও গুগল নিজ থেকে সেগুলোকে ট্র্যাক করে নেয়, বা ট্র্যাক করে নিলে সেই জিনিসগুলো ভালো হবে না, আমরা আমাদের মতো করে সেই জিনিসগুলো আসবে না ভালোভাবে গুগল আমাদের ওয়েবসাইট গুলোকে ক্রলিং করতে পারবে না। আচ্ছা,
তাহলে দেখুন এখন আমরা এখানে আসলাম, ঠিক আছে? তাহলে এখন আমাদের প্রথম কাজ কি, আমাদের ওয়েবসাইটটাকে কি করা, গুগল সার্চ কনসোলের সাথে অ্যাড করা। তো আমাদের ওয়েবসাইটের সাথে গুগল সার্চ কনসোলের সাথে যখন আমরা অ্যাড করব, আমি এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলাম, ক্লিক করে আমরা ক্লিক করব অ্যাড প্রপার্টি, নিচের অ্যাড প্রপার্টি, ঠিক আছে? ক্লিক করলাম। অ্যাড প্রপার্টিতে ক্লিক করার পর আমরা দুটো অপশন পাচ্ছি, একটা হচ্ছে ডোমেইন, একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। আমি দেখাচ্ছি কিভাবে আপনি আপনার একটা ওয়েবসাইটকে অথবা ওয়েব পেজকে কিভাবে আপনি গুগল সার্চ কনসোলের সাথে যুক্ত করবেন। আবার শুরু থেকে দেখেন, যুক্ত করার জন্য আমরা এখানে গুগল সার্চ কনসোলের লগোর নিচেই একটা ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছি। এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে একদম নিচে আমরা পাচ্ছি প্রপার্টি, ঠিক আছে? প্রপার্টিতে ক্লিক করে আমরা দুটো অপশন পাচ্ছি, একটা হচ্ছে ডোমেইন, একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যদি ডোমেইনে যদি যাই, তো আমরা কখন আমরা ডোমেইনে সাবমিট করব, কখন ইউআরএল প্রিফিক্সে আমরা সাবমিট করব। হ্যাঁ, এখানে বলা আছে all URLs across all subdomains, ঠিক আছে? যে কোনো কিছু মানে সাবডোমেইন যদি হয়, আমরা মূল ইউআরএল, এই যে এই লোগোটা খেয়াল করেন, এটা হচ্ছে মেইন ইউআরএল। একটা মেইন ইউআরএল এর আন্ডারে অনেকগুলো কি, একটা মেইন ডোমেইনের আন্ডারে অনেকগুলো সাবডোমেইন হতে পারে, ঠিক আছে? আর এটা হচ্ছে কি মেইন ইউআরএলটা না, বিভিন্ন পেজকে, ওয়েবসাইটের বিভিন্ন পেজকে আমরা এখান থেকে অ্যাড করব। তাহলে আমরা আগে অ্যাড করে দেখাই, তারপর আমি বুঝাবো কখন আপনি এখানে অ্যাড করবেন, কখন এখানে অ্যাড করবেন। আমি দুটোই আপনাকে সাবমিট করে দেখাচ্ছি। তাহলে আমরা ডোমেইন কিভাবে সাবমিট করব? হ্যাঁ, একটা হচ্ছে ডোমেইন কিভাবে সাবমিট করব, আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স কিভাবে সাবমিট করব। তাহলে ডোমেইন কিভাবে সাবমিট করব, মনে করেন আমাদের এটা হচ্ছে একটা ডোমেইন। হ্যাঁ, আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা ডোমেইন। কোনটা? এটা michaelfashion.ctg.xyz, এটা হচ্ছে আমাদের একটা ডোমেইন, ঠিক আছে? তাহলে এই michaelfashion.ctg.xyz এই ডোমেইনটা আমি কিনেছি নেম চিপ থেকে, আমি এই ডোমেইনটা কিনেছি। হ্যাঁ, এই নেম চিপের ড্যাশবোর্ড এখানে দেখা যাচ্ছে। নেম চিপ হলো একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, ইন্টারন্যাশনাল সাইট যারা ডোমেইন নেম সেল করে, ডোমেইন এবং হোস্টিং যেটা সেল করে। তাহলে ডোমেইন হোস্টিং কোম্পানি, যে কোনো কোম্পানি থেকে আপনি কিনতে পারেন। হ্যাঁ, যে কোনো বাংলাদেশি কোম্পানি থেকে কিনতে পারেন, ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে কিনতে পারেন, যে কোনো কোম্পানি থেকে আপনি ডোমেইন হোস্টিং কিনতে পারেন। তো নেমচিপ থেকে আমি একটা ডোমেইন কিনেছি। ডোমেইন কেনার পর আমি যখন নেমচিপের ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ডে আসার পর এই যে আমার ডোমেইনটা আমাকে দেখাচ্ছে মাইকেল ফ্যাশন এত, তাই না? আমি যদি আমার ডোমেইন লিস্টে যাই, এখানে ডোমেইন লিস্টে যদি ক্লিক করি, তাহলে আমি যে ডোমেইনটা কিনলাম সেই ডোমেইনটা আমাকে দেখাচ্ছে। তাহলে আমি এই ডোমেইনটা কিনলাম, মনে করেন এটা আপনার ক্লায়েন্টের ডোমেইন। এখন আপনার ক্লায়েন্টের এই ডোমেইনটা আপনাকে গুগল সার্চ কনসোলে অ্যাড করতে হবে। হ্যাঁ, সেটা কোথায় অ্যাড করতে হবে? ডোমেইন অপশনে গিয়ে অ্যাড করতে হবে, ঠিক আছে? ডোমেইন অপশনে গিয়ে, তাহলে আমরা ডোমেইন অপশনে গিয়ে এটা লিখলাম, ঠিক আছে? লেখার পর জাস্ট ক্লিক অন কন্টিনিউ, ওকে, কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা এখানে কি পাচ্ছি? এনি ডিএনএস প্রোভাইডার, এখানে অনেকগুলো অপশন আছে, আপনি কোন ডিএনএস প্রোভাইডার থেকে নিচ্ছেন। এখানে GoDaddy, Gandhi.com, GoDaddy.com, InternetBS.com, অনেকগুলা নাম আছে, বাট এই নামগুলা না দেখলেও চলবে। আপনি জাস্ট এটা করেন, এই যে এখানে একটা লিঙ্ক দিয়েছে, ভেরিফিকেশন কোড দিয়েছে, এই কোডটা আপনি কপি করেন। আমি কোডটাকে কপি করলাম, ঠিক আছে? তাহলে এখানে ওরা একটা কোড দিয়েছে, এই কোডের পাশে কপিতে ক্লিক করলেই কোডটা কপি হয়ে গেল। এখন এই কোডটা আমি কোথায় বসাবো? এখানে বলতেছে কপি দ্য টেক্সট রেকর্ড বিলো ইনটু দ্য ডিএনএস কনফিগারেশন অফ মাইকেল ফ্যাশন সিটিজি XYZ। ডিএনএস কনফিগারেশনের TXT তে অ্যাড করতে হবে, ডিএনএস কনফিগারেশনের TXT তে। তাহলে ডিএনএস কনফিগারেশন আমি কোথায় পাবো? আমি যে কোম্পানি থেকে এই ডোমেইনটা কিনেছি, আমি সেই কোম্পানিতে আসলাম, নেমচিপে আসলাম, নেমচিপের ড্যাশবোর্ডে আমি আসলাম। হ্যাঁ, ড্যাশবোর্ড থেকে আমি আমার এই ডোমেইনটা পেয়ে যাচ্ছি, তাই না? ডোমেইনটা পাচ্ছি। তাহলে আমি যে কোম্পানি থেকে আসবো সেই কোম্পানির ড্যাশবোর্ডে আসলে আমি আমার ডোমেইনটা পাচ্ছি। এখন এই ডোমেইনের ডিএনএস এ যেতে হবে। কোথায় যেতে হবে? ডিএনএস। আমরা একটা ডোমেইনের ডিএনএস এ কিভাবে যাব? এই যে ডোমেইনের একদম ডান পাশে আমরা এখানে ক্লিক করব, একদম ক্লিক করে ম্যানেজে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ম্যানেজ। এই যে ডোমেইনটা আছে, ডোমেইনের একদম ডান পাশে আমরা কি পাবো? এখানে ক্লিক করলে আমরা ম্যানেজ পাবো, ম্যানেজ। জাস্ট ক্লিক অন ম্যানেজ, ঠিক আছে? ম্যানেজে ক্লিক করার পর আমরা পাচ্ছি অ্যাডভান্সড ডিএনএস। কি পাচ্ছি? অ্যাডভান্সড ডিএনএস। আমি আসলাম,
তাহলে আপনি যে যে কোম্পানি থেকে আপনি হোস্ট ডোমেইন কিনেন না কেন, ডোমেইনের ডোমেইনের ভিতরে আমরা কিভাবে ঢুকবো? আমরা ওই কোম্পানির ড্যাশবোর্ড থেকে আমাদের ইউআরএল লিংকের আমি আমি আবারও দেখাচ্ছি। আমি প্রথমত আমি এখানে লগ ইন করলাম, তাই না? আমি তো প্রথমে এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। আমি যেখান থেকে ডোমেইন নিয়েছি সেখানে আমি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। হ্যাঁ, নেম চিপে এখানে কি করলাম, আমি লগ ইন করলাম। আচ্ছা, লগ ইন করার পরে তারপর কি আমি আমার ড্যাশবোর্ডে যাচ্ছি। ঠিক আছে, আমি আমার ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর এই যে ডোমেইনটা আমি দেখতে পাচ্ছি, যে ডোমেইনটা আমি কিনেছি, হ্যাঁ, এখন এই ডোমেইনের একদম পাশে আপনি এখানে একটা ড্রপ ডাউন লিস্ট পাবেন। এখান থেকে ম্যানেজ, কোথায় ক্লিক করবেন? ম্যানেজে। তাহলে ডোমেইনের পাশে ম্যানেজ বাটনে ক্লিক করবেন। ম্যানেজ থেকে আমরা কোথায় আসবো? অ্যাডভান্সড ডিএনএস। ডিএনএস এটা হলো ডোমেইন নেম সার্ভার। ডিএনএস এর ইলিভেশন হচ্ছে ডোমেইন নেম সার্ভার। আমরা আসলাম অ্যাডভান্সড ডিএনএস এ। অ্যাডভান্সড ডিএনএস আসার পর আমরা ক্লিক করলাম। এখানে অনেকগুলো অপশন আছে। এই অ্যাডভান্স ডিএনএস আসার পর এখানে আছে সিনেম রেকর্ড, তারপরে ইউআরএল, রিডাইরেক্ট রেকর্ড। এগুলো যেরকম আছে এরকম থাক, ব্যাপার না। এখানে আমরা নতুন একটা রেকর্ড অ্যাড করব, এই যে অ্যাড নিউ রেকর্ড। আপনারা দেখেন আমরা যখন ডিএনএস এ আসলাম, অ্যাডভান্স ডিএনএস এ আসলে এখানে একটা রেকর্ড আছে কি সিনেম রেকর্ড, আর একটা রেকর্ড হচ্ছে ইউআরএল রিডাইরেক্ট রেকর্ড। এছাড়া আরো অনেকগুলো রেকর্ড আপনি পাবেন। এই যে এখানে যদি আমি ক্লিক করি, প্লাসে যদি আমি ক্লিক করি, এখানে আছে এ রেকর্ড, এ প্লাস ডাইনামিক ডিএনএস রেকর্ড, 3 এটা কি, হ্যাঁ, 4 এ রেকর্ড, তারপর হচ্ছে এলআইএস রেকর্ড, হ্যাঁ, সিএএ রেকর্ড, সিনেম রেকর্ড, এনএস রেকর্ড, এসআরভি রেকর্ড, টিএক্সটি রেকর্ড, ইউআরএল রিডাইরেক্ট রেকর্ড। অনেক ধরনের রেকর্ড এখানে আছে। আপনি রেকর্ডের নামগুলো জাস্ট একবার করে পড়ে নেবেন, রেকর্ডগুলোর সাথে পরিচিত হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এ রেকর্ড একটা, আর একটা হচ্ছে সিনেম রেকর্ড। সিনেম রেকর্ডটা খুব গুরুত্বপূর্ণ, এ রেকর্ডটা খুব গুরুত্বপূর্ণ, তারপর সিনেম রেকর্ডটা খুব গুরুত্বপূর্ণ, আর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে টিএক্সটি রেকর্ড। আপাতত এই 3টা চিনলেই হবে, টিএক্সটি রেকর্ড। তাহলে এখানে আমাকে কি বলছে? আমি যখন আমার ওয়েবসাইটটা যখন এখানে অ্যাড করলাম, এখানে বলতেছে যে এই লিঙ্কটা কপি করো। কপি করলাম। কপি করে এই লিঙ্কটা তোমার ডিএনএস এর টিএক্সটি রেকর্ডে অ্যাড করো, টিএক্সটি রেকর্ড। হ্যাঁ, তাহলে আমি আমার ডিএনএস এ আসলাম। ডিএনএস এ এসে আমি এখানে নতুন একটা রেকর্ড অ্যাড করব। এখানে এগুলো অনেকগুলো হয়ে গেছে এখানে। তাহলে আমি এখানে আমি নতুন একটা রেকর্ড অ্যাড করব, অ্যাড এ নিউ রেকর্ড। হ্যাঁ, এই রেকর্ডের নাম কি? এই রেকর্ডের নাম হচ্ছে টিএক্সটি রেকর্ড। এই যে টিএক্সটি রেকর্ড আমি ক্লিক করলাম। হোস্টের নাম কি? হোস্টের নাম হচ্ছে @. ওকে, হোস্টটা কমন, হোস্টের নাম হচ্ছে @. ভ্যালুটা কি? ভ্যালু হলো আমি ওই যে লিঙ্কটা আমি এখান থেকে কপি করেছি সেই লিঙ্কটা, এটা হচ্ছে ভ্যালু। কোনটা? এটা হলো ভ্যালু। এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করে আমি এখানে অ্যাড করে দিলাম। কোথায়? এই ভ্যালুতে এখানে আমি অ্যাড করে দিলাম। ভ্যালু অ্যাড করে এখানে আমি টিক মার্কে ক্লিক করলাম। তাহলে আমি একটা টিএক্সটি রেকর্ড আমি অ্যাড করলাম। রেকর্ডের নাম হচ্ছে টিএক্সটি রেকর্ড। তারপর এখানে হচ্ছে হোস্ট নেম হচ্ছে কি @, আর ভ্যালু হচ্ছে কি ওইখান থেকে আমি যে লিঙ্কটা পেয়েছি। পাওয়ার পর জাস্ট এখানে আমি কি করে দেবো, ইয়েস সিলেক্ট করে দেবো। আমার টিএক্সটি রেকর্ডটা এখানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, টিএক্সটি রেকর্ডটা অ্যাড হয়ে গেল। এখন আমি এখানে আসলাম, এখান থেকে আমি ভেরিফাইতে ক্লিক করব। ক্লিক অন ভেরিফাই, জাস্ট ক্লিক অন ভেরিফাই। হ্যাঁ, পেয়ে গেছে ওনারশিপ ভেরিফাইড, ভেরিফিকেশন মেথড ডোমেইন নেম প্রোভাইডার। তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আমরা কিভাবে একটা ডোমেইনের ডিএনএস ভেরিফিকেশন করব। ওকে, আমরা কিভাবে আমাদের ডোমেইনের ডিএনএস এ যাব এবং ডোমেইনের ডিএনএস এর মধ্যে কিভাবে আমরা একটা টিএক্সটি রেকর্ড আমরা অ্যাড করব। টিএক্সটি রেকর্ড অ্যাড করব কিভাবে, গুগল সার্চ কনসোলের লিংকটা দেব। লিংকটা দিলে তখন আমাদের ওনারশিপ ভেরিফাইড হয়ে গেল। তার মানে গুগল এখন নিশ্চিত যে এই ডোমেইনের মালিক আপনি। গুগল এখন নিশ্চিত যে এই ডোমেইনের মালিক আপনি। এখন গুগল আপনি যেভাবে আপনি অ্যাড করতে চান সেভাবে আপনি অ্যাড করতে পারবেন। ওয়েবসাইটের প্রত্যেকটা পেজকে আপনি অ্যাড করতে পারবেন। এটা ওনারশিপটা ভেরিফাইড করার প্রয়োজন কেন হয়? কারণ এটা যদি না হইতো তাহলে তো একজন আরেকজন ওয়েবসাইট অ্যাড করতো, ভুলভাবে অ্যাড করতো, অনেকভাবে মানে অনেক রকমের কি প্রবলেম করতে পারতো। তো যার ফলে যার ওয়েবসাইট সে নিজে অ্যাড করতে পারবে, অন্য কেউ অ্যাড করতে পারবে না। কারণ আপনার ওয়েবসাইটের ডিএনএস এ আপনি ঢুকতে পারবেন, অন্য কেউ ঢুকতে পারবে না। আচ্ছা, তাহলে গুগল এখন নিশ্চিত আমরা আমাদের ওনারশিপ ভেরিফাইড হয়ে গেছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আমরা কিভাবে
কিভাবে আমরা এখান থেকে আমাদের ডোমেইনটা কিভাবে আমরা ভেরিফাই করব? সবাইকে ক্লিয়ার? আমাদের ডিএনএস এর মধ্যে গিয়ে আমরা ডোমেইনটাকে কিভাবে ভেরিফাই করব? সবাই ক্লিয়ার? ঠিক আছে, তাহলে কেউ যদি ভুলে যান কোনো সমস্যা নাই, আপনি আমার এর ভিডিও রেকর্ডটা দেখে রেখে আপনি সেটা কি করে ফেলতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন আমি সেকেন্ড অপশনটা দেখাবো। আমি আবারও এখানে যাচ্ছি ড্রপ ডাউন লিস্টে, এখান থেকে অ্যাড প্রপার্টিতে যাচ্ছি। তাহলে এখন আমরা যাচ্ছি ইউআরএল প্রিফিক্স। কোথায় যাব? ইউআরএল প্রিফিক্সে আমরা কিভাবে কোন একটা ডোমেইন অ্যাড করব। আচ্ছা, ইউআরএল প্রিফিক্স অ্যাড করার জন্য আমরা সেম একইভাবে যাব। আমরা একইভাবে আমাদের ডোমেইনটা নিচ্ছি। আমাদের এক জায়গায় অ্যাড করতে হবে, হয়তো এখানে অ্যাড করতে হবে, না হয় এখানে অ্যাড করতে হবে। হ্যাঁ, আমি দুইটাই আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। তো এখানে গিয়ে আমরা কি করব, ইউআরএল প্রিফিক্স অ্যাড করার জন্য আমরা আমাদের ডোমেইনটা নেব। মনে করেন আমি আমার ডোমেইনটা আবার এখানে নিচ্ছি। এখানে ডোমেইনের আগে http দেওয়া লাগবে, http://https:// মানে ফুল ডোমেইন নেমটা আমাদেরকে দিতে হবে, https://। ওকে, আমি ডোমেইনের নামটা দিলাম, দেওয়ার পর ক্লিক অন কন্টিনিউ। আচ্ছা, এটা প্রপার্টি যেহেতু অ্যাড হয়ে গেছে এই জন্য এটা হচ্ছে না। আচ্ছা, এটা প্রপার্টি অ্যাড হয়ে গেছে এই জন্য এটা হচ্ছে না। আমি আরেকটা প্রপার্টি আমি অ্যাড করে দেখাচ্ছি। দেখুন আমি করতেছি এখান থেকে, দাঁড়ান, আমি এই ডোমেইনটাকে আমি অ্যাড করে দেখাচ্ছি, tsp.michaelfashionusa.com। ঠিক আছে, আমি এটাকে কপি করলাম। কপি করার পরে আমরা এখানে আসলাম, আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে আমরা অ্যাড প্রপার্টিতে ক্লিক করলাম, অ্যাড প্রপার্টি থেকে এখানে আসলাম, দিলাম। ওকে, দেওয়ার পর কন্টিনিউ। কন্টিনিউতে আসার পর আমরা দেখেন আমরা কিভাবে এগুলো করতে পারবো। প্রথমত আমরা কি পাচ্ছি, আমরা একটা এই HTML ফাইল পাচ্ছি। তাহলে আমরা HTML ফাইলটাকে ডাউনলোড করব। HTML ফাইলটাকে আমরা ডাউনলোড করলাম, একটা HTML ফাইল ডাউনলোড হয়ে গেল। ওকে, এই ফাইলটাকে আমরা কি করব, আমাদের সি প্যানেলে আমরা অ্যাড করব। তাহলে আমি সি প্যানেলে যাচ্ছি। দাঁড়ান, আপনারা কনফিউজড হবেন না, আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝাই বলি। একটা শেষ, ওইটা মাথা থেকে ফেলে দেন। কোনটা শেষ? আমরা প্রথমত যেটা বলেছিলাম, দাঁড়ান, মানে অ্যাড প্রপার্টিতে ক্লিক করবেন। অ্যাড প্রপার্টিতে ক্লিক করলে আমরা ডোমেইনে কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়েছি। এই জিনিসটা মাথা থেকে ফেলে দেন, শেষ। হ্যাঁ, আমরা ডোমেইন অ্যাড করব, ডিএনএস থেকে অ্যাড করব। ওকে, এরপর এবার এটা নিয়ে চিন্তা করেন ইউআরএল প্রিফিক্সে কিভাবে অ্যাড করব। তো কিছু ক্ষেত্রে যদি আপনার ডোমেইন হয়ে থাকে ডোমেইনটা এখানে অ্যাড করতে হবে, আর যদি ওয়েবসাইটের পেজ হয়ে থাকে পেজটা ইউআরএল প্রিফিক্সে অ্যাড করতে হবে। আমি একটু পর আরো ডিটেইলসলি বলবো কখন আপনি ডোমেইন ইউজ করবেন, কখন আপনি ইউআরএল প্রিফিক্স অ্যাড করবেন। হ্যাঁ, বাট আমরা আগে দুইটাতে অ্যাড করা শিখে নিই। তাহলে আমরা এখন শিখতেছি ইউআরএল প্রিফিক্সে আপনি কিভাবে অ্যাড করবেন। তাহলে ইউআরএল প্রিফিক্সে আমরা ডোমেইনটা দেবো, দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করলে আমাদের এই পেজটা আসতেছে। এই পেজের মধ্যে প্রথম আমাদেরকে একটা HTML ফাইল দিচ্ছে, ডাউনলোড HTML ফাইল। হ্যাঁ, এরপর আপলোড দ্য HTML ফাইল, আপলোড টু এটা। এখন এই ফাইলটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করলাম, করার পর আমরা আমাদের ওয়েবসাইটের সি প্যানেলে যেতে হবে। কোথায় যাব আমরা? আমাদের ওয়েবসাইটের সি প্যানেলে। আমরা সি প্যানেলে যাব। আমরা সি প্যানেলে যাব। সি প্যানেল থেকে আমরা যাব ফাইল ম্যানেজারে। কোথায় যাব? ফাইল ম্যানেজার। ওকে, ফাইল ম্যানেজারে আসলাম। ফাইল ম্যানেজার থেকে আমরা আসব public_HTML। আমাদের ওয়েবসাইটের যতগুলো ফাইল থাকে
আমাদের ওয়েবসাইটে যা ডিসপ্লে হয় সকল ফাইল থাকে এখানে। আমাদের ফাইল ম্যানেজার থেকে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল। আমি আরেকবার জিনিসটাকে দেখাই। আমরা আমাদের সি প্যানেলে ঢুকলাম। সি প্যানেলে ঢোকার পর আমরা আসবো কোথায়? ফাইলস থেকে ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার থেকে আমরা অনেকগুলো দিয়া দেখতে পাচ্ছি এখান থেকে, বাট আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল হলো পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল। এই পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এর মধ্যে আমাদের সবগুলো গুরুত্বপূর্ণ ফাইল থাকে। আমি ক্লিক করলাম পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল। ক্লিক করার পর এখানে আমি সবগুলো ফাইল পাচ্ছি। আমার যতগুলো ফাইল আমার ডিসপ্লে হবে আমার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের সবগুলো ফাইল আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে থাকা অবস্থায় আমি ক্লিক করব আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে আমি সেই ফাইলটাকে আপলোড করে দেবো। কোনটা? এই যে যেটা আমি একটু আগে যেটা আমি ডাউনলোড করেছি এসটিএমএল ফাইল। হ্যাঁ, এই ফাইলটাকে আমি কি করে দেবো? আমি এখানে আপলোড করে দেবো। ঠিক আছে, আপলোড করে দিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা একটা কাজ কি করলাম? আমাদের সেই ফাইলটাকে আমরা গুগল ইয়াতে আমরা আপলোড করে দিলাম। এভাবে আমরা গুগলে অ্যাড করতে পারি। ঠিক আছে, তাহলে এভাবে একটা ওয়েবসাইটকে আমরা গুগলে এভাবে অ্যাড করতে পারি। তাহলে আমরা কি করব? এখান থেকে ফাইলটা ডাউনলোড করব এবং সেই ফাইলটা আমাদের সি প্যানেলের ওয়েবসাইটের সি প্যানেলের ফাইল ম্যানেজারের এই পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এ আমরা সেই ফাইলটাকে আপলোড করে দেবো। হয়ে গেল। এটা হচ্ছে 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন হচ্ছে এসটিএমএল ট্যাগ। হ্যাঁ, মানে আপনি এভাবে নরমালি অ্যাড করবেন। ওকে, অ্যাড হয়ে গেল। এটা হচ্ছে একটা উপায়। এটা কিরকম উপায়? একটা উপায়। আবার আপনি এভাবে না করে অন্যভাবেও করতে পারেন। অন্যভাবে কিভাবে করবেন? মানে এভাবে করার দরকার নাই, আপনি অন্যভাবে করবেন। অন্যভাবে কি করবেন? আপনাকে একটা এসটিএমএল ট্যাগ দিচ্ছে, এসটিএমএল ট্যাগ। তাহলে আপনি এসটিএমএল ট্যাগটাকে আপনি কপি করবেন। কি করবেন? এসটিএমএল ট্যাগটাকে আপনি কপি করেন। কপি করার পর আপনি আপনার ড্যাশবোর্ডে যান, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যান। কোথায় যাবেন? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা আসলাম, তাই না? এই ড্যাশবোর্ডে এসে আমাদেরকে একটা এই প্লাগইনস ডাউনলোড করতে হবে। সেই প্লাগইনসটা হলো ইয়োস্ট এসইও। একটা প্লাগইনস দিলাম, অ্যাড প্লাগইনস থেকে আমরা একটা প্লাগইনস দেবো ইয়োস্ট এসইও। ঠিক আছে, ইয়োস্ট এসইওটা আমরা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে যাচ্ছে। দেখেন প্রথমটা কিন্তু একটা ওয়ে। হ্যাঁ, ওবিবি আপনি অ্যাড করাবেন, ওবিবি যদি অ্যাড করেন এবিবি আর অ্যাড করানোর প্রয়োজন নেই। বাট ওবিবি অ্যাড করানোটা একটু ঝামেলা, সরাসরি ফাইল এসটিএমএল ফাইল আপলোড করা একটু ঝামেলা। হ্যাঁ, আমরা যেভাবে করবো, আমি ইউএসটা সিইউতে আসলাম, ইউএসটা সিইউটা আমি কি অ্যাক্টিভেট করলাম। মানে এভাবে আপনার সাইটটা যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে আপনি ইউএসটা সিইউর মাধ্যমেই করবেন। আর আপনার সাইটটা যদি ওয়ার্ডপ্রেস ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মের হয় তাহলে আপনি প্রথম পদ্ধতি অনুসারে করবেন, মানে আপনার সি প্যানেলে ফাইল ম্যানেজারে সেটা আপলোড করবেন। আর ওয়ার্ডপ্রেস হলে অবশ্যই আপনি প্লাগইনসের মাধ্যমে করবেন। প্লাগইনসের মাধ্যমে করাটাই সহজতর। আমি অ্যাক্টিভেট করতেছি এটাকে। দাঁড়ান, এটা হয়ে যাবে। কিরে বাবা, এত লেট করে কেন? সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন স্পষ্টভাবে? ঠিক আছে। আমি যখন ইউজড এসইও যখন শিখিয়েছিলাম তখন আমি এই জিনিসটা দেখিয়েছিলাম। এখন সেকেন্ড টাইম আমাদের এটা দেখা হচ্ছে। এই যে ইউজড এসইও আমাদের প্লাগইনসটা অ্যাড হয়ে গেল, তাই তো? এখন আমরা ইউজড এসইও তে আসলাম। ইউজড এসইও থেকে আমরা যাব সার্চ অ্যাপিয়ারেন্স। কোথায় যাব? এই ইউজড এসইও প্লাগইনস থেকে যাব সার্চ অ্যাপিয়ারেন্স, সরি জেনারেলে যাব। জেনারেল, আমরা ইউজড এসইও প্লাগইনস থেকে যাব কোথায়? জেনারেলে, ফার্স্ট অপশনে। ইউজড এসইও প্লাগইনস থেকে আমরা কোথায় আসবো? জেনারেল। ঠিক আছে, জেনারেলে আসলাম।
জেনারেল থেকে কোথায় আসলাম আমরা? জেনারেল না, সার্চ অ্যাপিয়ারেন্স আসছে, জেনারেলে আসি। আমরা আসলাম কোথায়? জেনারেলে। ইউএসটিএসইউ প্লাগইনস থেকে আমরা জেনারেলে আসলাম। জেনারেল থেকে আমরা আসবো ওয়েবমাস্টার টুলস। কোথায় আসবো? ওয়েবমাস্টার টুলস। এই ওয়েবমাস্টার টুলস থেকে এই যে গুগল ভেরিফিকেশন কোড, সেই কোডটা আমরা এখানে দিয়ে দেব। গুগল ভেরিফিকেশন কোড। কোন কোডটা? এই যে এখান থেকে আমরা যে কোডটা পাইলাম, এসটিএমএল ট্যাগের যে কোডটা, এই কোডটা আমি কপি করলাম, কপি করে কোথায় নিয়ে আসলাম? এই যে গুগল ভেরিফিকেশন কোড, হ্যাঁ, দিলাম। দেওয়ার পরে সার্চ সেভ চেঞ্জেস, এটাকে সেভ করলাম। সেভ করার পরে এটাকে আমরা ভেরিফাই করলাম। দাঁড়ান, তাহলে ওটা করার পর আমরা ভেরিফাইতে ক্লিক করলাম। ভেরিফাইতে ক্লিক করার পর ভেরিফাইড হয়ে গেল। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমাদের ওনারশিপ ভেরিফাইড হয়ে গেল। ঠিক আছে, দেন ডানে ক্লিক করলাম। তাহলে আমরা কি করছি? আমরা এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করছি, তাই না? ওয়েবসাইটটাকে অ্যাড করছি। ওয়েবসাইটটাকে অ্যাড করার পর আমরা যখন কি যে কোডটা পাইলাম, ওই কোডটা পাওয়ার পর এখানে ভেরিফাইতে ক্লিক করলাম, ভেরিফাইড হয়ে গেল। আমি বিষয়টা আরেকবার দেখাচ্ছি। মনে করেন আমরা এখানে আসলাম, হ্যাঁ, আমি জাস্ট যে কোনো একটা কিছু দিয়ে আমি দেখাচ্ছি। এই তো ভেরিফাই থেকে ক্লিক করছে, সেটা আমি দেখাচ্ছি এখান থেকে। এই যে মনে করেন আমি এখানে ওয়েবসাইটটা দিলাম, ওয়েবসাইটটা দিয়ে কন্টিনিউ করার পর এই যে আমরা এখান থেকে একটা কোড পাইলাম, এসটিএমএল কোড, তাই না? এসটিএমএল ট্যাগ কোড পাইলাম। এই কোডটা আমরা এখান থেকে কপি করলাম। এই কোডটা কপি করার পর সেই কোডটা আমরা কোথায় দেব? আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ইউএসটিএসইউর এই যে এখানে দেব গুগল ভেরিফিকেশন কোড। এই কোডটা আমরা এখানে দিলাম, দেওয়ার পর সেভ করলাম। সেভ করার পর তারপর যখন আমরা ভেরিফাইতে ক্লিক করব, কোন ভেরিফাই? এই যে ভেরিফাই, এই যে এসটিএমএল ট্যাগের ভেরিফাইতে যখন আমরা ক্লিক করব, ভেরিফাইতে ক্লিক করলে আমাদের এটা ওনারশিপ ভেরিফাইড হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে আমরা ওনারশিপ ভেরিফাইড করব। তাহলে এটা হচ্ছে আরেকটা ওয়ে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা ওয়েতে আমাদের এটা অ্যাড করতে পারি। এক নম্বর ওয়ে হলো আমরা এসটিএমএল কোডটাকে ডাউনলোড করব, ডাউনলোড করে সি প্যানেলের ফাইল ম্যানেজারে এসটিএম কোথায় সি প্যানেলের ফাইল ম্যানেজারে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল, এখানে আমরা আমাদের ফাইল থেকে আপলোড করে দেবো। এক নম্বর ওয়ে। হ্যাঁ, হয়তো আপনি এভাবে করবেন, অথবা আপনার সাইটটা যদি ওয়ার্ডপ্রেসের সাইট হয় তাহলে আপনি প্লাগইনস এর মাধ্যমে করতে পারবেন। প্লাগইনস এর মাধ্যমে করাটাই সহজ। আমরা একটা ইউএসটিএসইউর প্লাগইনসটা করব। ইউএসটিএসইউর প্লাগইনস এবং ইউএসটিএসইউর প্লাগইনস এর জেনারেলে যাব। জেনারেল থেকে ওয়েবমাস্টার টুলস এবং এখান থেকে আমরা গুগল ভেরিফিকেশন কোডটা দেবো, এখানে সেভ করব। সেভ করার পর এখানে ভেরিফাই করব। ব্যাস, হয়ে গেল। তাহলে আশা করি আপনারা একদম বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমরা কিভাবে আমরা গুগল সার্চ কনসোলে গিয়ে আমরা ডোমেইন কিভাবে অ্যাড করব এবং ইউআরএল প্রিফিক্স কিভাবে অ্যাড করব। ওকে, আচ্ছা, আমি দুইটাই দেখালাম। এখন কাজের স্বার্থে আপনাকে কখনো ডোমেইন অ্যাড করতে হবে, আবার কখনো আপনাকে ইউআরএল প্রিফিক্স অ্যাড করতে হবে। হুম, ডোমেইনটা কি? যেমন আগে কোনো কিছু নাই, www http এটা সেটা কোনো কিছু নাই, এরকম থাকলে এটা হচ্ছে ডোমেইন। হ্যাঁ, দেখেন আমি একটু পার্থক্যটা আপনাদেরকে দেখাই, কখন এটা করবেন, কখন এটা করবেন। এখানে অবশ্যই হালকা একটুখানি দেওয়া আছে অল ইউআরএলস অ্যাক্রস অল সাবডোমেইনস। হ্যাঁ, সকল ইউআরএল, সকল সাবডোমেইন, যে কোনো সাবডোমেইন হলে আপনি এখানে অ্যাড করবেন। তারপর হলো অল ইউআরএলস অ্যাক্রস https অর https অথবা http দিয়ে শুরু যে কোনো ইউআরএল রিকোয়ার্স ডিএনএস ভেরিফিকেশন। এটার জন্য ডিএনএস ভেরিফিকেশন প্রয়োজন হবে, এটার জন্য ডিএনএস ভেরিফিকেশন প্রয়োজন হবে না। এখানে বলছে ইউআরএল প্রিফিক্স কখন হবে? অনলি ইউআরএলস আন্ডার এন্টার্ড অ্যাড্রেস, অনলি ইউআরএলস আন্ডার স্পেসিফাইড প্রোটোকল অ্যালাউস মাল্টিপল ভেরিফিকেশন মেথড। যাই হোক, এই জিনিসটা এখানে সামান্য বর্ণনাতে জিনিসটা বোঝা যাচ্ছে না, আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। কখন আপনি ডোমেইন অ্যাড করবেন, কখন আপনি ইউআরএল প্রিফিক্স অ্যাড করবেন। তবে আমি একটা কথা বলে রাখি, ম্যাক্সিমাম টাইম আপনি এখানেই অ্যাড করবেন, ইউআরএল প্রিফিক্স অ্যাড করবেন। হ্যাঁ, রেয়ার কিছু ক্ষেত্রে ডোমেইনে অ্যাড করার প্রয়োজন হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি ইউআরএল প্রিফিক্স অ্যাড করবেন। আমি এখন পার্থক্যটা ক্লিয়ার করে দিচ্ছি, আপনি কখন ডোমেইনে অ্যাড করবেন, আবার কখন আপনি ইউআরএল প্রিফিক্স অ্যাড করবেন। দেখুন, এই যে দেখুন,
আপনি আপনি কখন ইয়াতে অ্যাড করবেন দেখেন, দেখেন প্রপার্টি হলো http:/example.com। হ্যাঁ, এরকম যদি হয় http:/example.com, তাহলে আপনি কি করবেন, আপনি ওই প্রথমটাতে করবেন, মানে আপনি দাঁড়ান ডোমেইন মানে এটাতে করবেন। হ্যাঁ, ইউআরএল প্রিফিক্সে করবেন। এখানে একটু উল্টা করে দেখাচ্ছে, এখানে প্রথমটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স আর দ্বিতীয়টা হলো ডোমেইন। ঠিক আছে, ডোমেইনে ডিএনএস রেকর্ড ভেরিফাই করতে হবে, এটা হচ্ছে আমাদের ডোমেইন। হ্যাঁ, আমাদের একটু উল্টাভাবে দেখলে জিনিসটা সহজ হইতো। আপনারা দেখেন এই যে এক্সাম্পলটা হলো কি, এটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি এটা করতে পারবেন। যেমন আপনারা এটা যদি example.com হয়, প্রপার্টিটা যদি example.com মানে কোনো এসটিটিপি বা কোনো কিছু না থাকে, তাহলে আপনারা ডোমেইন করবেন। আবার যদি কি থাকে http:/example.com/ হ্যাঁ //123/4, মানে দুইটা স্ল্যাশ হয়ে যদি, এটা কি, এটা একটা মূল ডোমেইন, এটা হচ্ছে একটা পেজ, এটা হচ্ছে সেই পেজের আন্ডার আরেকটা পেজ, তাই না? তাহলে এরকম যদি হয় তাহলে আমরা এখানেও করতে পারবো, এখানেও করতে পারবো। ওকে, ডিএনএস রেকর্ডও করতে পারবো, ইউআরএল প্রিফিক্সও করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, আবার এখানে দেখেন যদি এরকম হয় https:/example.com/addresses, এরকম হলে আমাদেরকে কি ডিএনএস এ করতে হবে, মানে ডোমেইনে করতে হবে। তারপর www.http:/example.com/ এটা এরকম হলে এখানে করবো, এরকম হলে এখানে করবো। আর যদি এরকম হয়, মানে এরকম হলে আমরা এখানে করব না। কিরকম হলে, এই যে example.com addresses 1234 http does not match, মানে এরকম হলে আমরা কি করব না, এখানে করব না, এখানে করতে হবে। ওকে, যাই হোক, এখন আপনি যখন কাজগুলো করবেন তখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে আপনি সেই জিনিসটাকে এখানে করবেন নাকি ওখানে করবেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওয়ে, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। আর একটা ওয়ে হলো, আপনি যখন করতে চাইবেন আপনি প্রথমত ইউআরএল প্রিফিক্স অ্যাড করবেন। ইউআরএল প্রিফিক্স যদি বলে যে না এটা এইভাবে হবে না, এখানে এটা হবে না কেন, হ্যাঁ, তখন আপনি এখানে করবেন। যেমন দেখেন, আমি যদি আমার একটা ডোমেইনটাকে যদি নিলে আমার এই গুগল ওরাই বলবে যে আমার এটা এখানে হবে না। আমি যদি এখানে প্রেস করি এটা, এই যে এখানে কিন্তু কন্টিনিউটা আসতেছে না, সুতরাং এটা এখানে হবে না। আবার যদি এটা যদি এখানে দিই, এখানে কন্টিনিউ আসতেছে, এখানে হবে। তো সুতরাং আমরা যখনই কোনো ওয়েবসাইট আমরা গুগল অ্যাড করব, তখন আমরা সবসময় একদম 90% ক্ষেত্রে আমরা ব্যবহার করব এটা। এবং কখনো যদি এখানে আমরা অ্যাড করতে না পারি, তখন সেক্ষেত্রে আমরা ডোমেইন অ্যাড করব। ঠিক আছে, না হয় কোথায় ইউআরএল প্রিফিক্স হবে, কোথায় ডোমেইন হবে, এই জিনিসটা মনে রাখাটা একটু কঠিন। ওকে, তাহলে আমরা সবসময় ইউআরএল প্রিফিক্স অ্যাড করব। যদি ইউআরএল প্রিফিক্সে কখনো অ্যাড হতে না চাই, তখন আমরা ডোমেইন অ্যাড করব। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, এবং কিভাবে আমরা ডোমেইন অ্যাড করব, কিভাবে ইউআরএল প্রিফিক্স অ্যাড করব, এই জিনিসটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আর মজার বিষয় হলো ইউআরএল প্রিফিক্সের মধ্যে আমরা যে কোনো ওয়েব পেজকে আমরা অ্যাড করতে পারবো। যে কোনো একটা ওয়েব পেজ, মনে করেন আমাদের ওয়েবসাইটের একটা ওয়েব পেজ, এই যে আমাদের ওয়েবসাইট, আমি তো মূল ওয়েবসাইটটাকে তো অ্যাড করতে পারবোই, মূল ওয়েবসাইটের পাশাপাশি আমি কোনো একটা ওয়েব পেজকে অ্যাড করব। এই যে ক্লাস নোটস, এটাকে আমি কি করব, আমার ইউআরএল আমি অ্যাড করব। হ্যাঁ, ক্লাস নোটস এটাকে আমি কিসের মাধ্যমে করব, ইউআরএল প্রিফিক্সের মাধ্যমে করব। যে কোনো ইউআরএল এটার মাধ্যমে কি, এটার মাধ্যমে করা যাবে। এই যে কন্টিনিউ আসছে, তাই না? তার মানে আমি পুরো ওয়েবসাইটকে করতে পারবো, ওয়েবসাইটের যে কোনো পেজকে করতে পারবো, ওয়েবসাইটের একাধিক পেজ, 100 পেজ, 1000 পেজ, অনেকগুলো পেজকে আমি কি করতে পারবো, আমি ইউআরএল প্রিফিক্সে অ্যাড করতে পারবো। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, এবং কিভাবে ডোমেইন সেট করবেন, কিভাবে ইউআরএল প্রিফিক্স সেট করবেন, সেই জিনিসটা মোটামুটি একটা আপনারা ক্লিয়ারলি বিষয়টা শিখতে পেরেছেন। আচ্ছা, এখন দেখেন এখানে 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 আমরা এখান থেকে শিখলাম। এখন আমরা দেখছি ওভারভিউ। ওভারভিউ জিনিসটা কি, ওভারভিউতে গেলে আমাদেরকে দেখাচ্ছে এখানে পারফরমেন্স। এটা কিসের পারফরমেন্স, আমার কয়টা ক্লিক হয়েছে, আমি যে লিঙ্কটা আমি অ্যাড করিয়েছি এটার 4টা ক্লিক হয়েছে, 4টা ওয়েব সার্চ ক্লিক। হ্যাঁ, 4টা ক্লিক হয়েছে, কখন ক্লিক হয়েছে, কয়টা বাজে ক্লিক হয়েছে, আমার সেই টাইমগুলো এখানে শো করতেছে। তারপর কাভারেজ, ওয়ান পেজ উইথ এরর। হ্যাঁ, আমার কোন কোন পেজে হয়েছে সেটা এখানে 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 দেখা যাবে কোন কোন পেজে হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে এক্সপেরিয়েন্স, গুড, ফলোইং ট্রেন্ড, হ্যাঁ, মোবাইল ইউজিবিলিটি, পেজ এক্সপেরিয়েন্স, হ্যাঁ, কোর ওয়েব ভাইটালস, এখানে বিভিন্ন ডাটাগুলো দিবে। তারপর হচ্ছে এনহ্যান্সমেন্ট, ব্রেড ক্রাম্পস। ওকে, আমার ব্রেড ক্রাম্পস মানে হলো আমার মূল ইয়াটা আর কি, ওই যে ব্রেড ক্রাম্পস নিয়ে আমি ইউএসটিসিতে বলেছি।
এগুলো এখানে গুরুত্বপূর্ণ না, এগুলো আমরা আমাদের গুগল অ্যানালিটিক্সে গেলে আমরা কি সকল ইনফরমেশন আমরা পেয়ে যাব, এগুলো এখানে গুরুত্বপূর্ণ না। তো গুগল অ্যানালিটিক্স আমরা সবকিছু পাবো, বাট এখানে আমরা কিছু সারাংশ পাবো, আর আমরা গুগল অ্যানালিটিক্স যেটা আমরা শিখেছি, সুতরাং এই ইনফরমেশন গুলো আমাদের এখান থেকে নেওয়ার খুব একটা প্রয়োজন হবে না। আমরা যদি পারফরমেন্সে যাই, পারফরমেন্সে গেলে টোটাল ক্লিক হলো কয়টা? 4টা। টোটাল ইমপ্রেশন হচ্ছে 23টা। এভারেজ সিটিআর, সিটিআর মানে হলো ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট মানে হলো কতজন দেখলো, 100 জন দেখলো, 100 জনের মধ্যে 20 জন ক্লিক করলো, তার মানে আমার ক্লিক থ্রু রেট হলো 20%। এখানে 17%, 17.4% মানে কি, 100 জন আমার ওয়েবসাইটের লিঙ্কটা দেখছে, 100 জনের মধ্যে মাত্র 17.4 জন ক্লিক করছে। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে কোয়েরিজ। কোয়েরিজ মানে হলো আমার ওয়েবসাইটটা কোন কোন কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ হচ্ছে, সেই কিওয়ার্ডগুলো আমাকে দেখাবে। আমার এই ওয়েবসাইটটা যেটা আমি অ্যাড করি, যে সেই ওয়েবসাইটটা কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ হয়েছে। তারপর হচ্ছে পেজেস, কোন কোন পেজে মানুষ আমার পেজে ভিজিট করছে। michaelfashion.com এ ভিজিট করছে 3 জন, michaelfashion.com/luxury collection এই পেজে ভিজিট করছে 1 জন। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন কোন পেজে কয়টা ক্লিক হয়েছে, কয়টা ইমপ্রেশন হয়েছে। ইমপ্রেশন মানে 1 সেকেন্ডের জন্য কতজন দেখছে, আর ক্লিক মানে কি, যেমন এখানে 21টা ইমপ্রেশন হয়েছে, 21 জন মানুষ 1 সেকেন্ডের জন্য দেখছে, কিন্তু ক্লিক করছে 3 জন। দেখছে 21 জন, ক্লিক করছে 3 জন, দেখছে 2 জন, ক্লিক করছে 1 জন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে কান্ট্রিজ, কোন কোন দেশ থেকে আমার এটা ভিজিট হয়েছে, বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হ্যাঁ, কোন দেশ থেকে কতজন সেটা এখানে দেখা যাচ্ছে। কোন কোন ডিভাইস থেকে আমার এটা সার্চ হয়েছে, মোবাইল থেকে 3 জন, ডেস্কটপ থেকে 1 জন। সার্চ অ্যাপিয়ারেন্স, ডেটস, কোন কোন ডেটে সার্চ হয়েছে। তো যাই হোক, এই ডাটাগুলো আমরা গুগল অ্যানালিটিক্সে গিয়ে আরো ডিটেলস ভাবে পাবো। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ টুল হলো ইউআরএল ইন্সপেকশন। ইউআরএল ইন্সপেকশনটা কি, আমরা ক্লিক করলাম ইউআরএল ইন্সপেকশন। ইউআরএল ইন্সপেকশনে ক্লিক করে আমরা যে কোনো একটা ইউআরএল দিয়ে আমরা এখানে টেস্ট করতে পারবো যে আমাদের এই ইউআরএলটা গুগলে যুক্ত আছে কিনা। ইউআরএল ইন্সপেকশন, ওকে, এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এই সার্চ বক্সটা পাইলাম। এখানে আমরা যে কোনো একটা লিঙ্ক দিই, যে কোনো একটা লিঙ্ক দিয়ে আমরা সেটাকে ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করবো যে এই লিঙ্কটা গুগলে যুক্ত আছে কিনা। হ্যাঁ, আমি যে লিঙ্কটা দিলাম michaelfashion.usa.com, হ্যাঁ, এটা গুগলে যুক্ত আছে, মানে আমরা পরীক্ষা করে দেখতে পারবো অমুক লিঙ্কটা গুগলে ঠিকমতো যুক্ত আছে কিনা। তাহলে michaelfashion.usa.com এই লিঙ্কটা ঠিকমতো গুগলে যুক্ত আছে। হ্যাঁ, এটাতে কোনো সমস্যা নেই, কাভারেজও আছে, মোবাইল ইউজিবিলিটি, মোবাইল থেকে ইউজ করতে পারতেছে, এটার ব্রেড ক্রামসও আছে, হ্যাঁ, সাইট লিঙ্ক, সার্চ বক্স আছে, সবকিছু আছে। এবার আমি একটু সার্চ করি আমার ওয়েবসাইটের এই লিঙ্কটা outsourcinghelp.net/classnotes, এটা ঠিকভাবে গুগলে ইন্ডেক্সিং করা আছে কিনা। তাহলে আমি যাব ইউআরএল ইন্সপেকশন। ইউআরএল ইন্সপেকশনে গিয়ে এখানে আমি আমার ইউআরএলটাকে দিলাম। দেওয়ার পর ইউআরএল ইজ নট প্রপার্টি ইন্সপেক্ট। আচ্ছা, আমি আমার মূল সাইটটাকে দিই, মূল সাইটটা ঠিকমতো আছে কিনা। কপি করলাম, কপি করলে দিলাম। আচ্ছা, আমরা তো এখান থেকে এটা করি নাই, দাঁড়ান, এখান থেকে আমি অ্যাড করিয়েছি এরকম যে কোনো একটা আমি জিনিস দেখাচ্ছি। তাহলে আমরা যে কোনো একটা, মনে করেন এটা ইনফো, আমরা যে কোনো একটা ওয়েবসাইটকে যখন আমরা দেবো, আমরা যেটাকে ঠিকভাবে এখানে আমরা সার্চ কনসোল অ্যাড করেছি, আমরা দেখবো যে এটা ঠিকভাবে অ্যাড হয়েছে কিনা। ওকে, তাহলে আমরা যে কোনো একটা ইউআরএলকে আমরা এখান থেকে ইন্সপেক্ট করতে পারবো। ঠিক আছে, এরপর হলো কি কাভারেজটা দেখেন। কাভারেজটা ক্লিক করলে আমার ইয়াতে কোনো সমস্যা আছে কিনা, কোনো এরর আছে কিনা, সেই এরর গুলো আমি এখানে পাবো, এবং কি কি ইস্যু আছে, কি কি এরর আছে, সেই এরর গুলো আমি এখানে সমাধান করতে পারবো। হ্যাঁ, তো আমার এখানে একটা এরর দেখাচ্ছে, ওয়ান ইস্যুটা কি, এই যে এখানে এরর দেখাচ্ছে সাবমিটেড ইউআরএল মার্ক নো ইন্ডেক্স। ঠিক আছে, যাই হোক, আমাকে এখন একটা এরর দেখাচ্ছে। আমার ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম থাকে, আমার ইন্ডেক্সিং এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমটা এখানে কাভারেজের মধ্যে দেখাবে, এটাকে আমরা কি সেইভাবে ঠিক করে নিতে পারবো। তারপর হচ্ছে সাইট ম্যাপটা কি, আমরা এখানে সাইট ম্যাপ অ্যাড করতে পারবো।
কোন একটা ইউআরএল যখন আমরা সাবমিট করব, সাবমিট করার পর আমরা সেই ওয়েবসাইটের সাইট ম্যাপ আমরা এখানে অ্যাড করতে হবে। সাইট ম্যাপ আমরা কিভাবে অ্যাড করব? সাইট ম্যাপ অ্যাড করার জন্য আমরা আমাদের এখানে যাব, কোথায়, আমরা আমাদের এই ইউএসটি এসইউ তে যাব, ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে ইউএসটি এসইউ তে যাব। ইউএসটি এসইউ থেকে আমরা যাব সার্চ অ্যাপিয়ারেন্স, সার্চ অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। সার্চ অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাব, সরি আমরা জেনারেলে যাব, জেনারেল। তাহলে আমরা ইউএসটি এসইউ তে যাব, ইউএসটি এসইউ থেকে জেনারেলে যাব, জেনারেল থেকে যাব ফিচারসে। কোথায় আসবো? ফিচার্স। ফিচার্স থেকে কোথায় আসবো? এই যে এক্সএমএল সাইট ম্যাপস, এক্সএমএল সাইট ম্যাপস থেকে আমরা কোশ্চেন মার্কে ক্লিক করব, তারপর এখানে দেবো সি দ্য এক্সএমএল সাইট ম্যাপ, সি দ্য এক্সএমএল সাইট ম্যাপ, এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে আমাদের সাইট ম্যাপ এখানে চলে আসছে। তাহলে সাইট ম্যাপ হলো কোনটা? এই যে website.com স্ল্যাশ এর পরে এই যে সাইট ম্যাপ, ওয়েবসাইটের পরের অংশটুকু website.com /sitemap_index.html, আমি এই জিনিসটাকে কপি করলাম, ঠিক আছে। কপি করার পর এই সাইট ম্যাপটা আমি এখানে অ্যাড করে দেবো। এই যে আমার website.com/ হ্যাঁ, এই সাইট ম্যাপটা আমি এখানে কি অ্যাড করে দেবো। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আমার ওয়েবসাইটটা আমি সিলেক্ট করি, যেটা আমি ইয়া করেছিলাম, কোনটা, টিএসপি, এই যে এটা, তাই না। এই ওয়েবসাইটটা আমি সিলেক্ট করলাম, ওয়েবসাইটটা আসলো, ওয়েবসাইটের পরে এই যে সাইট ম্যাপ, সাইট ম্যাপটা আমি অ্যাড করলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আমরা প্রত্যেকটা ওয়েবসাইটের সাইট ম্যাপ আমাদেরকে অ্যাড করতে হবে। এক নম্বর কাজ হলো ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলে অ্যাড করা, আর 2 নম্বর কাজ হলো সেই সার্চ কনসোলের মধ্যে আমাদের সেই ওয়েবসাইটের সাইট ম্যাপ অ্যাড করা। তাহলে সাইট ম্যাপ আমরা কিভাবে পাবো? এখান থেকে আমরা প্রথমে ওয়েবসাইটটাকে সিলেক্ট করব, এখানে ফাঁকা বক্স আসবে website.com/sitemap। এই সাইট ম্যাপটা কোথায় পাবো? আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ইউএসটি তে যাব, ইউএসটি থেকে আমরা যাব জেনারেল, হ্যাঁ, জেনারেল থেকে যাব ফিচার, ফিচার থেকে আমরা আসবো কোথায়? এক্সএমএল সাইট ম্যাপ, এই যে সি দ্য এক্সএমএল সাইট ম্যাপ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এই সাইট ম্যাপ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, সাইট ম্যাপের লিঙ্কটা। এই সাইট ম্যাপের লিঙ্কটা নিয়ে আমরা কোথায় বসাবো? সাইট ম্যাপের লিঙ্কটা নিয়ে আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। বসানোর পর আমরা সাবমিট করব। সাবমিট করলে দেখেন এটা সাকসেস চলে আসবে। এই যে সাইট ম্যাপ আমরা বসালাম, সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, ওকে, সাকসেসফুলি সাইট ম্যাপ ইয়া হয়েছে। এখন এটা কিছুক্ষণ দেখবে, এটা রিভিউ হবে, রিভিউ করার পর সে যদি দেখে এই যেটা সাকসেস হয়ে গেছে, সাইট ম্যাপটা সাকসেসফুলি আমাদের কি হয়েছে? সাবমিট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের ইউআরএলটাকে গুগল সার্চ কনসোলের সাথে অ্যাড করা, আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো সাইট ম্যাপ যুক্ত করা। সাইট ম্যাপ কেন যুক্ত করতে হবে? আচ্ছা, প্রথমত আমরা আমাদের ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলে কেন অ্যাড করতেছি? এই কারণে, কারণ গুগল যেন আমাদের ওয়েবসাইটটাকে খুব সহজে ক্রল করতে পারে, খুব সহজে আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারে এবং আমাদের ওয়েবসাইটটাকে যেন তার সার্চ লিস্টে দেখাতে পারে। আচ্ছা, এখন আমাদের ওয়েবসাইটে কি আছে, কোথায় কি আছে, এটা টোটাল একটা সূচিপত্র। সূচিপত্র আমরা কি, সাইট ম্যাপটা হলো একটা সূচিপত্র। আমার ওয়েবসাইটের কোথায় কি আছে না আছে এটা খুব সহজে কি করতে পারবে, সহজে যেন সে খুঁজতে পারে, খুঁজে পাই, এটাকে বলা হয় সাইট ম্যাপ। তাহলে আমরা এই সাইট ম্যাপে ক্লিক করে আমরা সাইট ম্যাপটা যখন এখানে অ্যাড করব, তখন গুগল খুব সহজে আমাদের ওয়েবসাইটটা পড়তে পারবে, আমার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে সে যেতে পারবে। তাহলে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করা, আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো সাইট ম্যাপ যুক্ত করা। এরপর বাকি জিনিসগুলো কি, এখানে রিমুভাল, আমরা যদি কোনো একটা ওয়েবসাইটকে রিমুভ করতে চাই গুগলের ইয়া থেকে, এখানে রিমুভাল থেকে আমরা রিমুভ করতে পারবো, টেম্পোরারি রিমুভাল, আউটডেটেড কন্টেন্ট, হ্যাঁ, এভাবে বিভিন্ন বিষয়গুলো, বিভিন্ন ইউআরএল যদি আমরা রিমুভ করতে চাই গুগল সার্চ লিস্ট থেকে, আমরা সেগুলো এখান থেকে রিমুভ করতে পারবো। তারপর হচ্ছে পেজ এক্সপিরিয়েন্স, কোর ভাইটালস, এখানে দেখেন লিঙ্কস, এগুলা আর খুব একটা গুরুত্বপূর্ণ কিছু এখানে নাই। মূলত এখানে আমাদের গুরুত্বপূর্ণ কাজ দুইটাই, একটা হচ্ছে গুগলটা আমরা আমাদের ইয়াটাকে অ্যাড করা, আর একটা হচ্ছে সাইট ম্যাপ অ্যাড করা, আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করা, আর একটা হচ্ছে সাইট ম্যাপ অ্যাড করা। এরপরে আমরা এখানে অনেকগুলো ডাটা দেখতে পাবো, বাট এখান থেকে ডাটাগুলো আমাদের প্রয়োজন হবে না, কারণ আমরা ডাটাগুলো অলরেডি ওখানে পাবো, আমাদের গুগল অ্যানালিটিক্স আমরা ডাটাগুলো পাবো। এটাই ছিল আমাদের সার্চ কনসোল। হ্যাঁ, তো সার্চ কনসোলে যদি আপনি অ্যাড করেন আপনার সাইটটা এবং আপনি যদি ভালোভাবে সাইট ম্যাপটা দিয়ে দেন, তাহলে খুব সহজে আপনার ওয়েবসাইটটা ক্রল হবে, ওয়েবসাইটটা ইয়া হবে, সাবমিট হবে। এবং আপনি যদি চান আপনার অনেকগুলো ওয়েব পেজ আপনি অ্যাড করবেন, আপনার ওয়েবসাইটে 100টা ওয়েব পেজ, 100টা পেজ, তাহলে সেই 100টা পেজকে আপনি কি করতে পারবেন, এই অ্যাড টু প্রপার্টিতে ক্লিক করে আপনি এখান থেকে আলাদা আলাদা পেজকে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি আমি বিষয়টি বুঝাতে পেরেছি কিভাবে আমরা
গুগল সার্চ কনসোল কিভাবে আমরা ব্যবহার করব। তো আমি যা শিখিয়েছি আপনি সবকিছু ভুলে যান, কোনো কিছু মনে রাখার দরকার নেই। জাস্ট একটা জিনিস মনে থাকলে হবে যে গুগল সার্চ কনসোল নামে একটা জিনিস আছে। বায়ার যদি আপনাকে কখনো গুগল সার্চ কনসোল নিয়ে প্রশ্ন করে, আপনি যেন সেটার অ্যান্সার দিতে পারেন। গুগল সার্চ কনসোলের কাজ কি সেটা আপনার মনে থাকলে চলবে। কাজ কি? গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমরা কোনো একটা ওয়েবসাইটকে গুগলের লিস্টে আমরা আনতে পারি, তাই তো? গুগল সার্চে আসার জন্য গুগল সার্চ কনসোল অ্যাড করতে হবে এবং গুগল সার্চ কনসোলের মধ্যে সাইট ম্যাপ অ্যাড করতে হবে। ওকে, সবকিছু যদি বলে যান, শুধু যদি বলে যান যে এটা হচ্ছে গুগলের অ্যাডমিশন, গুগলের স্কুলে ভর্তি করাই দেবো, আমরা একটা ওয়েবসাইট তৈরি করার পর আমাদের সেই ওয়েবসাইটটাকে গুগলের স্কুলে ভর্তি করাইতে হবে, তাহলে গুগলের স্কুলের অ্যাডমিশন ডিপার্টমেন্ট হলো গুগল সার্চ কনসোল। ঠিক আছে? সবার কি সবকিছু যদি সবাই ভুলে যান, অন্তত এতটুকু সবার মনে থাকবে কিনা? মনে থাকবে? সার্চ কনসোল জিনিসটা কি, কিভাবে অ্যাড করতে হয়, আপনি সেই কিভাবে অ্যাড করতে হয় সেটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমি যেভাবে দেখিয়েছি, পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়েছি, এই আমার দেখানো বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন, আপনি করতে পারবেন। আমার ভিডিও দেখে রেখে আপনি করতে পারবেন। ঠিক আছে? এখন আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন কিনা? মোল্লা জাকির, আপনি বলেন সার্চ কনসোল জিনিসটা কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, সার্চ কনসোল হচ্ছে যে আমার ওয়েবসাইটটাকে আমার যে সার্চ ইঞ্জিন গুলো আছে তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া, যেরকম বিং বা ইয়াহু বা গুগল, এদের সাথে আমি পরিচয় করিয়ে দেব। মানে ভর্তি করানো, শুধু পরিচয় করিয়ে দেওয়া না, মানে লিস্টিং করা। ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস, আপনি বলেন। স্যার, গুগল সার্চ কনসোল হচ্ছে আমি গুগলের সাথে আমার ওয়েবসাইটকে কানেক্ট করে দিব আর গুগলের লিস্টে এনে দিব। ঠিক আছে, এটুকু মনে থাকবে তো? সবকিছু যদি আপনি ভুলেও যান, এটুকু মনে থাকবে কিনা? জি স্যার। অন্তত সার্চ কনসোল শব্দটা শুনে আর অপরিচিত মনে হবে না? ঠিক আছে, এরপর কে আছেন? রাশিদুল ইসলাম, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, গুগল সার্চ কনসোলে যেটা আমরা সমাধানের জন্য দেখছি, আমাদের ওয়েবসাইটটাকে গুগলের সার্চ ইঞ্জিনে দেখানোর জন্য, গুগলের সাইটে ভর্তি করানোর জন্য আমাদেরকে সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটটা অ্যাড করতে হবে। রাইট, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমি ক্লাসটা এখানে স্টপ করে দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এরপর আরো ক্লাস নেব, আমি এই ক্লাসটা আমি স্টপ করে দিচ্ছি।